আজ খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনের সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির। একাধিক জনসভায় বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। নির্বাচন ঘিরে সক্রিয় ইইউ, সারা দেশে পর্যবেক্ষক নিয়োগ। জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন থাকলে ভোট প্রভাবিত করার সুযোগ নেই, মত বিশ্লেষকের। শেখ হাসিনা, রেহানা এবং তাদের সন্তানদের বিরুদ্ধে প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ। পূর্বাঞ্চলে জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রভাবিত করেন টিউলিপ। এবং ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানিতে বিপর্যয়। পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হয়ে কন্টেইনারে জট। তৈরি পোশাক খাতে স্থবিরতা, ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দীর্ঘ 22 বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সকাল থেকে সমাবেশস্থল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর 12টায় খুলনার জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরিচয় করিয়ে দেবেন খুলনা সহ 3 জেলার 14 প্রার্থীকে। ভোট চাইবেন ধানের শীষের পক্ষে। জনগণের সাথে কথা বলবেন এ অঞ্চলের সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে। জানাবেন তার পরিকল্পনা। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। প্রিয় নেতার কাছে বন্ধ কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির আশা করছেন তারা। ঈদের থেকেও বেশি আনন্দ লাগছে। আজ 22 বছর পরে উনি খুলনার মাটিতে পা দিচ্ছেন। আমরা সামনে জায়গা পাবো না বিদের, সেই কারণে গেছে কালকে রাত 2টা বাজে আইসা তারেক রহমানের দেখার উদ্দেশ্যে আমরা এখানে আসি। আমরা রাতভর এখানে ছিলাম, পর্যবেক্ষণ করছি এবং ভোর থেকে এখানে অবস্থান করছি। আজকে আমরা তাকে খুলনায় পাচ্ছি, এইটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। অন্য জেলায় যেমন গ্যাস আছে, আমাদের খুলনায় যেন গ্যাস পাই, এটা আমাদের নেতার কাছে আমাদের জোর দাবি জানাই। আমাদের আহ্বান থাকবে খালিশপুরের মিল কারখানাগুলো বন্ধ আছে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের এই প্রত্যাশা। 2 দশক পর 4 ফেব্রুয়ারি বুধবার বরিশাল সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ। নেতাকর্মীরা বলছেন সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবেন সমাবেশ। দলীয় প্রধানের দীর্ঘদিনের প্রত্যাশার কথা জানাতে অপেক্ষায় দক্ষিণ জনপদের মানুষ। অপূর্ব রিপোর্ট। বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল। স্বাধীনতোত্তর ভোটযুদ্ধে এখানে জয় সবচেয়ে বেশি ধরে রাখে বিএনপি। দীর্ঘ 20 বছর পর সেই দলের শীর্ষ নেতা তারেক রহমান আসছেন এই জনপদে। আগামী 4 ফেব্রুয়ারি বুধবার তার আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ এখন বরিশালের বিএনপিতে। সমাবেশ সফল করতে এরই মধ্যে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছেন সিনিয়র নেতারা, দিচ্ছেন নানা দিক নির্দেশনা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অধীর আগ্রহে নেতাকর্মীরা উদ্বেগ হয়ে আছেন, তারা কখন এই প্রিয় নেতাকে দেখবে এবং কিভাবে বরিশালে যাবে সেই আয়োজন চলছে। দাঁড়াবার মতো জায়গা থাকবে না, এইগুলো লোক আমাদের হিসেবে এলাকা থেকে যাবে, আমরা নিজে তো যাবো ইনশাল্লাহ। দেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, এখানে বলা একটি গ্যাস ফিল্ড রয়েছে, 5 ট্রিলিয়ন গ্যাসের রিজার্ভ সেখানে রয়েছে। এর দ্বারা দক্ষিণ বাংলাকে শিল্পায়িত করা সম্ভব। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে হবে বিএনপির সমাবেশ। বরিশাল বিভাগের 6 জেলা থেকে লাখো মানুষের সমাগম হবে জানিয়ে সব ধরনের প্রস্তুতির কথা জানান স্থানীয় নেতারা। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। আমাদের হাইকমান্ডের যথাযথভাবে তাদের নির্দেশনা মোতাবেক আমাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং ভোট চাইবো এবং তার আগমন উপলক্ষে
দলীয় প্রধান তারেক রহমানের কাছে বরিশালবাসীরও রয়েছে নানা প্রত্যাশা। দক্ষিণাঞ্চলের উন্নয়ন, বিশেষ করে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে তারেক রহমানের পরিকল্পনার কথা জানতে উন্মুখ সাধারণ মানুষও। আমরা একটা পরিকল্পিত নগরী চাই এবং একটা পরিকল্পিত বিভাগ চাই। কেউ যেন বেকারত্ব হিসেবে না থাকে, শিক্ষিত হওয়ার পরে, এই প্রত্যাশাই তার কাছে আমাদের। সবশেষ 2005 সালে তৃণমূল সম্মেলনে বরিশালে এসেছিলেন। এবার দলের প্রধান হিসেবে 20 বছর পর বরিশালের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মহেশখালীতে জামাত আমিরের আগমন ঘিরে সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। চারদিকে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বেলা 11টায় মহেশখালীর নতুন বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মহেশখালীতে তার প্রথম সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। উচ্ছ্বসিত নেতাকর্মীরাও মহেশখালীর গণসংযোগ শেষে যোগ দেবেন কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা আয়োজিত জনসভায়। পরে যাবেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায়। মহেশখালীর মানুষ উচ্ছ্বসিত, আনন্দিত যে প্রথমবারের মতো মহেশখালীর মানুষ বাংলাদেশের স্বপ্ন দর্শককে পেতে যাচ্ছে। মহেশখালীবাসীর অধিকার কিভাবে রক্ষা পায় সেই দাবিগুলো আমরা মহেশখালীবাসীর পক্ষ থেকে আমিরে জামাতকে আমরা এটা হামিদ ভাই তুলে ধরবেন। আশা করি এখানে ভরপুর আমাদের সমর্থকদের আগমন হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে খালিশপুরের সমাবেশ স্থলে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তানজিম, 22 বছর পর তারেক জিয়ার খুলনায় আগমন উপলক্ষে শ্বাস রব খুলনার খালিশপুরের এই প্রভাত স্কুলের মাঠে সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর উঠেছে এবং দফায় দফায় স্লোগান আসলে মুখর হয়ে উঠেছে এই যে প্রভাত স্কুলের মাঠ, এই চত্বরটি। এবং আমরা দেখছি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থানে দলে দলে নেতাকর্মীরা আসলে যোগ দিতে শুরু করেছেন মাঠে। এবং ইতিমধ্যে আসলে মাঠের কিছু অংশ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই সাথে সময়ের সাথে সাথে এটি আসলে পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠার কথা প্রত্যাশার কথা জানিয়েছেন আমাদেরকে যারা নেতারা রয়েছেন। একটু যদি জানিয়ে রাখতে চাই যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 14টি আসনের যে ধানের শীষের কাণ্ডারি রয়েছেন তাদেরকে আজকে তারেক জিয়া পরিচয় করিয়ে দিবেন নেতাকর্মীদের সামনে। এবং একই সাথে আসলে খুলনা অঞ্চলের যে অবহেলিত খুলনা অঞ্চলের বিভিন্ন সংকটের কথা তিনি শুনবেন বলে আমাদেরকে নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং দুপুর 12টার দিকে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে তিনি এই যে সমাবেশ স্থলের মঞ্চ, সেই মঞ্চে আসবেন এবং তিনি তার যে বক্তব্য সেটি দিবেন। আসলে রাত থেকেই আমরা দেখেছি নেতাকর্মীরা সব অবস্থান করছেন। তারা বলছেন একটু সামনের দিকে থাকার জন্য, তারেক জিয়াকে দেখার জন্য তারা সারা রাত আসলে এখানে অবস্থান করেছেন। এবং একই সাথে শুধু এই নেতাকর্মীরা না, এবং দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছেন। তারা কিছু সময়ের মধ্যে এই মাঠে আসলে এসে পৌঁছাবেন। একই সাথে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই বিভিন্ন মিছিল আসলে স্লোগান দিয়ে এই মাঠটিতে ঢুকছেন। এবং যদি একটু এই যে আয়োজনের কথা বলতে হয় তাহলে আসলে খুলনা মহানগর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 6টি উপকমিটি করা হয়েছে। সেই উপকমিটিগুলো আসলে তাদের দায়িত্ব পালন করছে। এবং আরও জানানো হয়েছে প্রায় 8 লক্ষ লোকের সমাগম, অর্থাৎ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ জনসমাবেশের যে লক্ষ্যমাত্রা নিয়ে আসলে তারা কাজ করেছেন। এবং সেই আমরা দেখেছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীও বিপুল প্রস্তুতি এখানে পুরো যে এলাকাটি রয়েছে খালিশপুরের নিশ্চিত নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে। এবং এরপর আসলে তারিখ যে এই যে খুলনার প্রভাত স্কুলের মাঠ, সেখানে বক্তব্য শেষে
তিনি বিকালে যশোর যুব শহর মাঠ সেখানে আরেকটি জনসমাবেশে বক্তব্য দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে আমরা দেখছি যে খুলনা অঞ্চলে যেসব সংকট রয়েছে, জলবদ্ধতা থেকে শুরু করে কর্মসংস্থানের অভাব, রাস্তাঘাট, অবকাঠামোগত সংকট, এখানে যারা উপস্থিত হয়েছেন কর্মীরা তারা সেই সব দাবি তুলে ধরবেন বলে আমাদেরকে জানাচ্ছেন এবং তারা প্রত্যাশা করেছেন যে তারেক জিয়া যে 12 তারিখের ভোট এর মাধ্যমে আসলে দেশের দায়িত্বভার তিনি পাবেন এবং তার ফলে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সংকট নিরসনে তিনি কাজ করবেন, সেই প্রতিশ্রুতি তিনি আজকে এখান থেকে দিয়ে যাবেন। একই সাথে আমরা দেখছি আসলে খুলনা জুড়ে একটি শ্বাস রব বলতে হবে, অর্থাৎ দীর্ঘদিন পরে এই যে আগমন, এই আগমনের ফলে আসলে উৎসবের আমাদের শুধু কর্মী সমর্থক না, সাধারণ মানুষ আসলে অপেক্ষা করছে তারেক জিয়াকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। তো খুলনা থেকে তারেক জিয়ার আগমন উপলক্ষে যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এই মুহূর্তে এবার জামাত আমিরের কক্সবাজার সফর নিয়ে জানাতে মুক্তিযোদ্ধা মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভাটি অনুষ্ঠিত হবার কথা, সেটি মাত্রই পবিত্র কোরআনে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে এবং আমরা জানি এখানে বেলা 12টার কিছু পরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন এবং কক্সবাজার জেলার বিভিন্ন বয়সী মানুষের সামনে তিনি তার বক্তব্য রাখবেন। এবং আমরা যে বিষয়টি আরও জানতে পেরেছি যে আজ এই চট্টগ্রাম বিভাগীয় সফরের শেষ দিন এবং তিনি প্রথমে এই চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাধীন যে মহেশখালী আছে, সেই মহেশখালীতে প্রথমেই তিনি একটি জনসভায় অংশ নেবেন। তিনি ঢাকা থেকে আকাশপথে সেখানে পৌঁছাবেন এবং মহেশখালীতে তার জনসভা শেষে এই কক্সবাজার শহরের যে মুক্তিযোদ্ধা মাঠ, সেই মাঠে আহত যে জনসভা, সেই জনসভায় বক্তব্য দেবেন। এরপর চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় পৃথক 3টি জনসভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনা, আগামী দিনের ভাবনা এগুলো তুলে ধরবেন জনগণের সামনে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তার পক্ষে, তার দলের পক্ষে, তা 11 দলের যে ঐক্য আছে সেই ঐক্যের পক্ষে ভোট চাইবেন বলেই আমরা জানি। এই কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আজকের যে জনসভা, সেই জনসভাটাকে কেন্দ্র করে এই কক্সবাজারের নানা বয়সী মানুষ তারা কিন্তু সকাল থেকেই এখানে এসে ভিড় করেছে। ফজরের নামাজের পর অর্থাৎ সেই একদম ভোরেই কিছু কিছু মানুষ আসা শুরু করে। এরপর থেকে যতই আসলে সময় গড়াতে থাকে ততই আমরা দেখেছি আশেপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই জনসভা স্থলে এসেছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই পর্যটন নগরী কক্সবাজার সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আলাদা কি পরিকল্পনা রয়েছে। আগামী নির্বাচনে জয়ী হলে এই পর্যটন নগরী এবং এখানকার স্থানীয় পর্যটন শিল্প রক্ষায় আলাদা কোনো ভূমিকা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য নেবে কিনা, সে বিষয়টি কিন্তু জানার জন্য অধীর আগ্রহে কিন্তু এখানে অপেক্ষা করছে মানুষেরা। আমরা দেখেছি যে মানুষেরা মূলত নানা বয়সী মানুষেরা এখানে এসছেন। তো এই ছিল আমার কাছে মুক্তিযোদ্ধা মাঠ কক্সবাজার থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আজকের যে জনসভা হওয়ার কথা সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। গেল নির্বাচনে পর্যবেক্ষণ থেকে সরে দাঁড়ালেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সক্রিয় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন সামনে রেখে সারা দেশে পর্যবেক্ষকও মোতায়েন করেছে সংস্থাটি। তৃণমূলের ভোটার, প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি মত বিনিময়ও করছে। অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে পর্যবেক্ষকদের অংশগ্রহণে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জনগণ সচেতন থাকলে এবং নির্বাচন সংশ্লিষ্টরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটকে প্রভাবিত করতে পারবে না। বিগত কয়েকটি নির্বাচনের মতোই পর্যবেক্ষক সংস্থাগুলোর ভূমিকাও ছিল সমান বিতর্কিত। সমালোচকদের মতে কখনো কখনো সরকার সমর্থিত নাটক মঞ্চস্থ করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে নির্বাচনে গ্রহণযোগ্যতার ব্যারোমিটার হিসেবে পরিচিত পর্যবেক্ষক সংস্থাগুলো। দেশি সংস্থার মতোই অনাস্থার জন্ম দেয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। নির্বাচন কমিশন জানায়, অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে আসবেন প্রায় 500
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। সর্বশেষ 2024 সালের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়ন। তবে এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন জেলায় ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন তারা। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতার উপর ভিত্তি করে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানায় ইইউ ইলেকশন অবজারভেশন মিশন। 200 observers from all 27 EU member states, Canada, Norway and Switzerland. This broad participation reflects the EU's commitment. This will be guided by 3 key principles: independence, impartiality and non-interference. পর্যবেক্ষকদের অংশগ্রহণে নির্বাচনের স্বচ্ছতা অটুট থাকে জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেমার সভাপতি বলেন, প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পর্যবেক্ষকরা কাজ করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব। তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছার প্রতিও গুরুত্ব দেন ফেমা সভাপতি। সরকারের যদি সদিচ্ছা থাকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে, যে আমাদের নির্বাচনকে আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে চাই, তাহলে তারাও চাইবে যে এখানে সব রকম অবজারভেশন হোক, যেখানে কোনো অনিয়ম কোনো কিছু ঘটছে না। সেজন্য অবজারভেশনের খুবই দরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন হলে পর্যবেক্ষক সংস্থার পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। একটা সরকার রাখার পিছনে কিন্তু ওই দেশের জনগণই সবচেয়ে মূল জিনিসটা, বা যারা স্টেক হোল্ডার বাংলাদেশে। তা আমার মনে হয় যে আমাদের গুরুত্বটা দিতে হবে সেই জায়গায়। আমরা বেশি গুরুত্ব দিয়ে দেই এই বিদেশি অবজারভার ইত্যাদি, এবং সেখানে অনেকে আবার ধর্ণা দেয়। এগুলো আমি মনে করি না যে ঠিক, বরং গুরুত্ব দেওয়া উচিত আমার ভোটাররা যারা আছেন তারা কিভাবে ভোট দিচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথও বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে জানা গেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4 এ রায় ঘোষণা করা হবে। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাঞ্চলে 20 কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা। এছাড়া ভাই বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে। পরে 2 মামলায় 22 জনকে অভিযুক্ত করে দুদক। এর আগে একই অভিযোগের 4 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে মোট 20 কাঠা জমি দেয়া হয়। যেই সরকারি জমিটা দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দেন, এবং পরবর্তীতে দুদকের তদন্তে দেখা যায় যে এই সম্পূর্ণ যেই লেনদেনটা, জমি বরাদ্দ, এটা সম্পূর্ণই অবৈধ ছিল। এখানে রাজুকের আবাসন নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছিল এবং হলফনামায়ও এখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দুদক 2টি মামলা করে, যে 2টি মামলার আজ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই 2টি মামলাতে একটি মামলাতে মূল আসামি করা হয়েছে আজমিনা সিদ্দিককে, এবং অপর মামলাতে মূল আসামি করা হয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিককে। এরপরে 2 মামলাতেই 2 নম্বর আসামি হিসেবে রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, এবং 3 নম্বর আসামি হিসেবে রয়েছেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মোট
মোট মামলা দুটিতে 22 জনকে আসামি করা হয় এবং দুদকের যে অভিযোগ সেই অভিযোগে বলা হয়েছে যে তাদের রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও তারা সেটা হলফনামায় সম্পূর্ণ গোপন করেন। তারা নিজেদেরকে ভূমিহীন দাবি করে তারা জমি বরাদ্দ নেন। এই প্রেক্ষিতে আজ রায় ঘোষণার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে এই একই অভিযোগের আরও 4টি মামলা এর আগে রায় ঘোষণা করা হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে বিভিন্ন মেয়াদে মোট 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার ছেলে মেয়েকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আজ আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। সময় সংবাদে আরও থাকছে। নিখোঁজের 3 দিন পর মিলল যুবকের মরদেহ। তেজগাঁওয়ে বহুতল ভবনের জেনারেটর রুমের তালা ভেঙে উদ্ধার। অভিযুক্ত সহকর্মী পলাতক, আটকে পুলিশের অভিযান। রমজান আসি করতেই গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লায় এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারেজ জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গুদাম। সত্যতাও মিলেছে টাস্কফোর্সের অভিযানে। তদারকির অভাবেই ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ নেয় বলে যুক্তি ক্যাবের। এবার এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। রমজানকে কেন্দ্র করে আপনার ছোলা, খেসারি এগুলোর দামে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কারসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। আর দেখা গেছে অন্য আইটেম এখন তো বাড়ে নাই, তো সকালে কইলে বিকালে বাড়িয়া যায়। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয়, এবছর কি হবে আমি জানি না, কিন্তু প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। অন্য বছরে যেরকম এই যে দাম স্টক করে পরে দাম রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব এখনও ওই রকমই সব কিছু। প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ উঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায় ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেটা মনিটরিং এর জন্য আমাদের যেমন ভোক্তা অধিদপ্তর আছে, এর বাইরে আমাদের অন্য ক্ষেত্রে ফুডের ক্ষেত্রে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, পিএসটিআই স্ট্যান্ডার্ডাইজ করে তারা আছে, এবং সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের যে স্থানীয় প্রশাসন আছে সেখানে আমাদের জেলা প্রশাসকরা, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, উপজেলা পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। সেই জায়গাটায় কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। সেইখানে আমাদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে এবং ব্যবসায়ীদেরকে আপনার কন্ট্রোলের মধ্যে আনতে হবে। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি আমরা, যাতে বাজারে অস্বাভাবিকতা বিরাজ না করে এবং যাতে তারা অতিরিক্ত প্রফিট করতে না চান এবং যাতে আমাদের ভোক্তাগণ কষ্ট না পায়। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবেই আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি যে বাজারে যাতে তাদের মনিটরিং থাকে।
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে মারাত্মক বিপর্যয়ের কবলে আমদানি রফতানি বাণিজ্য। 3 দিন ধরে ধর্মঘটের কারণে তৈরি পোশাক খাতে স্থবিরতার পাশাপাশি পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হচ্ছে। এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং লাইনগুলো। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পণ্য উঠানামা সহ সব ধরনের কার্যক্রম বাদ দিয়ে এভাবে মিছিল সমাবেশের মাধ্যমে কর্মবিরতি পালন করে আসছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। ফলে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন জেটি, ইয়াট এবং টার্মিনালে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। আর শ্রমিক কর্মচারীদের এই কর্মসূচিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বেশ কিছুদিন বন্ধ, ইলেকশন, আপনার রমজান আসতেছে, এরপরে আপনার 21শে ফেব্রুয়ারি, এই বন্ধটার জন্য তখন আমাদের আরও বড় ধরনের ক্ষতি পড়ে যাচ্ছে। তাই আমরা চাইব যে অতি সহসা বন্দরটা যাতে সচল করে দেওয়া হয়। 21টি বেসরকারি অফডক থেকে প্রতিদিন 3,500-এর বেশি আমদানি এবং 3,000 রপ্তানি মিলিয়ে 6,500 কন্টেনার বন্দরে আনা নেওয়া করা হলো। ধর্মঘটের কারণে এখন তা মাত্র 1,500-এ নেমে এসেছে। এর ফলে বন্দরে যেমন কন্টেনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি আমদানি ও রপ্তানি পণ্যের স্তূপ জমছে অফডকগুলোতেও। এই কন্টেনার স্ট্র্যাকিং বা কন্টেনার জটটা কিন্তু 2 দিনে তীব্র আকার ধারণ করবে এবং কন্টেনার জটের এই পরিস্থিতিটাকে সামাল দিতে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে ধর্মঘটের কারণে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাহাজ থেকে আমদানি কন্টেনার নামানো কিংবা রপ্তানি কন্টেনার তুলে দেওয়া বাধার মুখে পড়ছে। ফলে অলস বসে থাকায় প্রতিটি জাহাজকে প্রতিদিন অন্তত 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। একই সঙ্গে অন্যান্য খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি শিপিং লাইনগুলোর। প্রতিদিন বার্থ হায়ার গুনতে হচ্ছে, স্টিবিউরদের গ্যাং চার্জ দিতে হচ্ছে, আমাদের চার্টার হায়ার আছে, আমাদের ফুয়েল বার্ন হচ্ছে, আমাদের জাহাজের ইনভেস্টমেন্ট যেটা, সব কিছু বিশাল অঙ্কের একটা আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু চিটাগং বন্দর সম্পর্কে বিদেশি অপারেটরদের কাছে একটা বড় ধরনের নেগেটিভ ইমপ্রেশন যাবে। তবে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের ফলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে খুব সামান্যই প্রভাব পড়ছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এক্ষেত্রে পণ্য ওঠানামার পাশাপাশি ডেলিভারি কার্যক্রমে কোনো রকম বাধা সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। অবশ্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেশ কজনকে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে শাস্তিমূলক বদলি আদেশ দিয়েছে। কন্টেনার কিপ ডাউনও হচ্ছে, আমাদের লোকজন আছে, সব জায়গাতেই কার্যক্রম চলমান। আমরা বন্দর ব্যবহারকারী এবং যারা ডেলিভারি নেবে মূলত সিএনএফ সবাইকে বলছি যে তারা তাদের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে। 59,000 ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বর্তমানে 32,100 টিউএস কন্টেনার রয়েছে, আর পণ্যবাহী জাহাজ রয়েছে 97টি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর তাই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকা মানে বিপর্যয়ের কবলে পড়া দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। রাজধানীর তেজগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বিজয়ের এক সহকর্মী পলাতক রয়েছে, তাকে আটকের জন্য তৎপর পুলিশ। 17 বছর বয়সী বিজয় তেজগাঁও এলাকার এই ভবনটির 3য় তলা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আইডিসির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। বিজয়ের বোন জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অভিযুক্ত রাজুকে নিয়ে বনানী থানায় গিয়েছিলেন তারা, যার প্রমাণ মেলে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে ছেড়ে দেয় পুলিশ। আমার ভাই দুপুর 1:25 বাসা থেকে বের হয়েছে, ওর সাথে ক্যাশ টাকা ছিল 45,000 টাকা, গাড়ি ভাড়ার খরচ টরচ নিয়ে আনুমানিক 50,000 টাকার কাছাকাছি হবে। 1:25 লাস্ট কল ছিল এই রাজু, ওর ফোন পেয়ে আমার ভাই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছে। ওর লাস্ট লোকেশন ছিল এখানে শান্তা টাওয়ারের এখানে, নাবিস্কো এখানে, শান্তা টাওয়ারের এখানে এসে ও লাস্ট রাজুর সাথে 10 সেকেন্ড করে 20 সেকেন্ড দুইবার কথা হয়েছে। এরপর আর আমার ভাই কারোর সাথে কথা বলে নাই। শুক্রবার সন্ধ্যার থেকে নিয়ে
রাত্রে 1:30 পর্যন্ত এই রাজুরে ওর বাসা থেকে অফিস পর্যন্ত পাহারা দিয়ে রাত্রে 1:30 বাজে আমি বনানী থানার SI ক্লাসের কাছে আমি তুলে দিছিলাম। ওনারা বলছিলাম যে আপনি ওরে ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, ও আমার ভাই সম্পর্কে খোঁজ জানে। তো উনি সাধারণভাবে জিজ্ঞাসা করে ওর ভোটার ID কার্ডের ফটোকপি জমা নিয়ে ওরে ছেড়ে দিছে। আইডিসি লিমিটেডের কর্মকর্তা জানান, শনিবার সকাল থেকেই রাজু ও বিজয়কে খুঁজে পাচ্ছিলেন না তারা। ওই দিন বিকেলে রাজু জানায় বিজয়ের সাথে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া হয় তার। শনিবারে হচ্ছে গিয়ে আমরা ট্রেস পাইছি হচ্ছে একদম রাতের দিকে, নাকি তাকে সে বলছে যে আমি বাড়ি চলে আসছি। এরপরে হচ্ছে আজকে সে ফোন দিছে আমাদেরকে। ফোন দিয়ে রাজু কি বলেছে, কার সাথে ঝগড়াঝাটি হয়েছে বলেছে? এই আমাদের এই যে ক্লিনার যে বিজয়, ওর সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে আর কি। এদিকে নিখোঁজকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়ে রোববার সন্ধ্যায় আইডিসির অফিসে যায় পুলিশ। এ সময় ভবনের জেনারেটর রুমের তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করে বিজয়ের মরদেহ। পুলিশের ধারণা বৃহস্পতিবারই বিজয়কে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে তালা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পাই। তো প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। কিছু চিহ্ন আছে, তো পরিপূর্ণ পোস্টমর্টমটা সম্পন্ন হলে আরো আমরা বিস্তারিত বলতে পারবো। অভিযুক্ত রাজুকে আটকের পর ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। তেহরানকে চাপে ফেলার অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। সময় সংবাদ। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের পোখরায় ম্যাচ শুরু হবে বেলা 12:15টায়। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। সে ম্যাচে হ্যাট্রিক করেন তৃষ্ণা, মুনকি, আলপি। এছাড়াও জোড়া গোল করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। অন্যদিকে প্রতিপক্ষ ভারত তাদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে 1-0 গোলে হারিয়েছে। দুদলের সংগ্রহ 3 পয়েন্ট হলেও গোল ব্যবধানে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিতের আশা পিটার বাচলারের দলের। 4 দলের এই আসরে টেবিলের শীর্ষে থাকা 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি লাল সবুজ, তবে হোটেলে জিম সেশনে অংশ নেয় অর্পিতারা। এদিন ফুটবলারদের উজ্জীবিত করতে টিম হোটেলে তাদের সঙ্গে দেখা করেছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আমরা প্লেয়াররা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ম্যাচটা কীভাবে খেলবো, কারণ আমরা একসাথে প্র্যাকটিস করতে পারি নাই এবং আমরা ভুটানের সাথে অনেক ভালো খেলেছি এবং সবার সাথে কমিউনিকেশন ভালো ছিল এবং আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে গেছে ভুটানের সাথে এবং নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে। তো আমরা এই ম্যাচটা খেলে আমাদের কনফিডেন্স লেভেল আপ হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের ফাইট হবে, ইন্ডিয়াও বেটার টিম, বাংলাদেশ বেটার টিম, তো ফাইট হবে এবং আমরা চেষ্টা করব ম্যাচটা উইন করার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির। একাধিক জনসভায় বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এবং শেখ হাসিনা, রেহানা এবং তাদের সন্তানদের বিরুদ্ধে প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ। পূর্বাচলে জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রভাবিত করেন টিউলিপ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। রোজা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।